আসলে আমরা তো একটি এক ধরনের নতুন শহরে আমরা এখন দাঁড়িয়ে আছি। শহরটি এখনো ধীরে, ধীরে তৈরি হচ্ছে। তো এই যে নতুন শহরের মধ্যে তুমি নিজে এখন যেই এলাকায় থাকো, হ্যাঁ? সেটাও ধীরে এই এই পুরনো থেকে ধীরে, ধীরে এখন সে নতুন থেকে আবার পুরনো দিকে ফিরে গেছে। কিন্তু তোমার আমি যতটুকু জানি তোমার বেড়ে ওঠা বা জন্ম সেগুলো হচ্ছে পুরনো ঢাকায়। তা আমরা একটু ওই সেই দিকে একটু যাই যে পুরনো ঢাকার যে বেড়ে ওঠা, সেই দিনগুলির কথা কতটুকু তোমার সঙ্গে আছে এখন? একদমই স্পষ্ট। আম বিষয়টা ছিল আসলে আ আব্বা দেশের বাইরে জব করতেন আবুধাবিতে। তো বছরের একটা সময় থাকা হতো ওখানে, আবার এখানে পুরান ঢাকার হাজারীবাগে থাকা হতো। নানাদের বাড়ি ওদিকে। তো শৈশবটা আসলে অনেক রঙিন, যেহেতু পুরান ঢাকা। আ যেমন যে খেলাগুলোর সাথে আসলে অনেকে হয়তো পরিচিত না, সেগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত ছিলাম। যদিও লুকিয়ে, লুকিয়ে খেলতাম। গুড্ডি উড়ানো। আমরা ঘুড়ি বলতে পারি না, আজকে গুড্ডি এদিকে উড়ি। আকাশে অনেক ঘুড়ি আ দেখেছি। হ্যাঁ, আজকে হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ। তো ওই বিষয়টা অনেক ছিল যে ঘুড়ি উড়ানো, ডাংগুলি খেলা, চারা খেলা, মার্বেল খেলা, এই ধরনের সবগুলো খেলার সাথে আমরা পরিচিত ছিলাম। যদিও বাসায় প্রতি মুহূর্তে দেখা যেত এটার জন্য বকা খেতাম, মার খেতাম। এবং যেটা বলেছেন এটা একদম সত্যি যে আস্তে, আস্তে শহর তো আসলে সামনের দিকে আগাচ্ছে। তো এখন যেখানে আছি সেটাও হয়তো একসময় পুরান ঢাকাই হয়ে যাবে। হ্যাঁ, অনেকটা হচ্ছেই। আ পাশাপাশি ওই যে খাবার, পুরানো ঢাকার খাবার তো ভীষণ ভালো, ভীষণ। আ আমার এখনো মনে আছে কিছু নানুদের বাসায় গেলে পরে আমরা খেতে পেতাম হচ্ছে বাকরখানি, মুড়ি, আ চায়ের মধ্যে মুড়ি ডুবিয়ে খাওয়া। এটা যে কি ইন্টারেস্টিং জিনিস। ইভেন একটা অদ্ভুত অভ্যাস যেটার কারণে অনেকে হাসে, কিন্তু আমার কাছে ওটা মনে হয় না। ওটা আমার মনে হয় আমার একটা অরিজিনের অংশ। আমাদের যেকোনো কিছু ডিপ করে খাওয়ার অভ্যাস। আ সেটা একটা পুরি থেকে শুরু করে, পরোটা থেকে শুরু করে এনিথিং। মানে ইয়ে পুড়িও চায় ডুবিয়ে খাওয়া। হ্যাঁ, পুরিও যায় ডুবিয়ে খাওয়া। মানে সে কি একটা আলাদা মানে অদ্ভুত ভালো লাগা। মনে হয় যে এর চাইতে অমৃত খাবার কিছু নাই। তো এরকমই শৈশবটা আসলে আবার খাবার-দাবার সব বিরিয়ানির দিক কথা তো থেকে। বলতেই হয়। ও মাই গড! এটা তো বলতে একদম ভুলে গেছিলাম। যেমন আমাদের ওই সময় একটা বিষয় ছিল তুষার ভাই যে আম প্রতি সপ্তাহের একদিন, কারণ ওখানে অনেক বেশি বিরিয়ানির দোকান এবং বিরিয়ানির সামনের জায়গাগুলোতে লাল, লাল একটা কাপড় হ্যাঁ, লাগিয়ে একটা রাখা হতো। হ্যাঁ। এবং ওটার জন্যই মনে হতো যে বিরিয়ানিটা মনে হয় আরও বেশি ইন্টারেস্টিং। এবং এটাও সত্যি যে ওই আশপাশ দিয়ে হাঁটার পরে মনে হতো যদি এটা খেতে না পারি তাহলে মনে হয় জীবনের অনেক বড় একটা অংশ মিস হয়ে গেল। এবং সেটা গন্ধ বা সৌরভের অন্যরকম। তো ওই প্র্যাকটিসটা অনেক বেশি ছিল। যেমন এই বিরিয়ানি খাওয়ার কিংবা ওই যে ওখানে বিভিন্ন রকমের শরবত। সেই প্র্যাকটিস থেকে আমি আসলে এখনো দূরে নাই। লাচ্ছা, শরবত, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখনো যেমন ফালুদা, ফালুদাটা আমাদের কম খাওয়া হয়েছে। আমাদের খুব বেশি বাকরখানি, দই আ বড়া দই বড়া, আর নানা ফুচকা, রকম নানা পুরি। রকমের পুরি এক্সাক্টলি নানা রকমের পুরি। এই আয়োজনগুলোর মধ্যেই আসলে বড় হওয়া হয়েছে। যেটা আমার এখনো আছে। যেমন এখনো যদি কখনো পুরান ঢাকা কিংবা ওইদিকে শুটিংয়ে যাই, আমি যেমন সবাইকে বলে রাখি যে আমি কিছুই খাবো না, আমাকে অন্য কিছু দিও না। আমাকে বাকরখানি দিও বিকালে। আমাকে কোনো একটা ছোট্ট দোকান থেকে যদি একটা বিরিয়ানি হয়, যে ওই এলাকার বিখ্যাত, যেমন পুরান ঢাকায় গেলে এখন ঝুনুর বিরিয়ানি, তারপরে ওই যে এটাকে কি মামুনের বলে? বিরিয়ানি, হ্যাঁ। মামুনের বিরিয়ানি। হ্যাঁ। এরকম অনেকগুলো জায়গা আছে যে আমি বলেই দিই যে আমাকে ভাই ওখানের বিরিয়ানি এনে দাও, আমি ওটাই খাবো। এবং এই যে পুরানো ঢাকার যে গলি থেকে গলিতে হারিয়ে যাওয়া এই যে এবং বন্ধুদের সঙ্গে খেলা এবং অনেক উৎসবগুলো তো অন্যরকম ছিল না? রঙিন এখনো। এই যে শাকরাইনের কথাই যদি ঠাকুরাইনের বলি, কথা, হ্যাঁ। আমি জানি না, মানে আমার কাছে মনে হয় না যে ঈদেও আসলে এত বড় আয়োজন হয় যেটা শাকরাইনে হয়। আ এবং এখনো প্রতি বছরই আমি যেখানেই থাকি না কেন ওই আম এটা হচ্ছে ১৪ আর ১৫ দুদিনই হয়। এই দুদিনই আমি চেষ্টা করি যে কোনোভাবেই হোক না কেন যে আমি পুরান ঢাকাতে সময়টা কাটাবো। এবং এত রঙিন হয়ে যায় প্রত্যেকটা ছাদ। সেটা আতশবাজি থেকে শুরু করে পেট্রোল ফায়ারিং থেকে শুরু করে, এটা তো সন্ধ্যা। আর সকাল থেকে আয়োজন থাকে হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবার আয়োজন এরকম। ওখানে কেউ কারোর জন্য পরিচিত হওয়ার প্রয়োজন নেই। যেই যায় তার জন্যই খাবার-দাবারের আর ব্যবস্থা সবাই আছে। এক উৎসবে মিলে যায়। হ্যাঁ, এক উৎসবে মিলে যায়। একই ছাদে এমন অনেক মানুষ আছে যারা একজন আরেকজনকে হয়তো চেনেও না। কারণ এই ঢাকা থেকে অনেকে যাচ্ছে। এবং কী পরিমাণ আন্তরিক সবাই, কী পরিমাণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয় গোটা দিন ধরে। এবং ঘুড়ি খেলা, ঘুড়ি কাটাকাটি করা। এর আগে তো আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে ছোটবেলায় যেটা আমরা করতাম, মাঞ্জা দেওয়ার একটা সিস্টেম মাঞ্জা, ছিল। এটা আমি বলতে চেয়েছিলাম যে সেই কাঁচ দিয়ে, কাজ হ্যাঁ, দিয়ে, কাজ ওই গুঁড়ো করে। চুরির কাজ গুঁড়ো করে, হ্যাঁ। তো ইভেন লাইটের বাল্বেরও। লাইটের হ্যাঁ, বাল্বও ছিল। তো ওরকম যে ছিল যে, এবং ওটার জন্য প্রচুর মার খেতাম মার কাছে। আমি আর আমার ভাই একদম দেদারসে মার খেতাম।
যে সব রিস্কি কাজগুলো করতাম। একদিন এরকম মাঞ্জা দেওয়ার সময় ভাইয়ার হাত কেটে যায়, কারণ ধারালো তো। আর ছোটোবেলা এক্সাইটমেন্ট অনেক বেশি যে একটু তাড়াতাড়ি করতে হবে, এবং 3টা নাটায়ের সুতাকে রোল করতে হবে। নাটায়ের সুতারও নাম ছিল কিছু, বিড়াল সুতা, লাট্টু সুতা, এরকম অনেক রকমের নাম ছিল। তো এবং আসলে তার ঘুড়িটা তত বেশি আকাশে থাকবে যার ঘুড়ির এই এই সুতা যেটা যতটা ধারালো, যার মাঞ্জা যত সুন্দর, যত শক্ত, মানে কাটা পড়বে না। কাটা পড়বে না। তো ওই প্র্যাকটিস থেকে আসলে আমরা ওরকম করতাম, এবং ভাইয়ার একদিন হাতও কেটে যায় অল্প করে। ওটা নিয়েও তো একদম ভালো। কিন্তু আমাদের কোনো বিকারই ছিল না, আমরা আসলে এমন বিন্দাস বড় হয়েছিলাম সবাই। ভাই মার খাবো একদম ঠিক করে রাখতাম, কিন্তু শৈশবকে হারাবো না, যা করতে চাই যতটুকু খেলতে চাই সেটা যেন খেলতে পারি। না, এই যে পুরনো ঢাকার এই যে এই ধরনের বিচিত্র খেলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট এবং ফুটবল বা ক্রিকেট দলের সমর্থকদের যে উন্মাদনা পুরনো ঢাকায়, সেগুলো তো ছিল। হ্যাঁ, হ্যাঁ। আহ, বলছিলাম ওই যে ফুটবলের কথা। হ্যাঁ। হ্যাঁ, এটা এটা তো তখন একটা অদ্ভুত বিষয় ছিল যে ঘরের মধ্যেই দুটো দল। আমি আর আমার ভাইয়ের কথাই যদি বলি, বারবার করে মানে না, অবশ্যই, আপনার হ্যাঁ। কথা আসছে। আমরা দুজনেই দুই দল সাপোর্ট করতাম, এবং এত বেশি রকমের ভক্ত ছিলাম যে কেউ যদি কোনো মানে গোল যদি একটা বেশি পড়ে, কিংবা গোল নিয়ে যদি বারবারন্তি কথা হয়, সেটা নিয়ে নিজেকে মারামারি করতাম। এবং এটা পাড়া মহল্লায় আসলে সাপোর্ট করার একটা সিস্টেম ছিল, কাজিনদের মধ্যেও একটা এরকম ভাগ ছিল যে এবং ওই যে উঁচু বা সেখানে পতাকা উঠছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে সাদা, বিশ্বকাপ কালো, নীল, আকাশি, হ্যাঁ। বিশ্বকাপ যেমন পপুলার ছিল, তেমনি আসলে আমাদের দেশীয় ফুটবলও খুব পপুলার ছিল। তখন কিন্তু ক্রিকেট এত পপুলার না। এবং আমি বললাম না যে বিভিন্ন রকমের দেয়ালের মধ্যে পেন্টিং করা হতো ইয়ের পতাকা, আহ্বানের পতাকা, মোহামেডানের পতাকা। আরেকটা গ্রুপও ছিল ব্রাদার্স ইউনিয়ন, সেটাও খুব বেশ পপুলার ছিল। আর মাঝে মধ্যে এই যে এই বড় দুই দল যখন ওয়ারি, স্ট্যান্ড এই ধরনের ক্লাবের আরামবাগের কাছে হেরে যেত, সেটা আবার আরেক ও হ্যাঁ, একদম সত্যি। এবং আমি তো বললাম না যে ছোট, কিন্তু এই বড়গুলাকে দেখে দেখে বুঝতাম যে আসলে দল সাপোর্ট করতে হবে, মানে ফুটবল টিম সাপোর্ট করতে হবে। এবং মানে হয় না, নিজের যে পছন্দ, যার যে খেলোয়াড় পছন্দ, সেই ভিত্তিতে কিন্তু আসলে দল সাপোর্ট করা হয়ে যেত। ওই বিষয়টা ছিল। এবং তখন এই যে ফুটবলাররা মহাতারকা ছিল একদম, বাংলাদেশে। একদম, একদম। ওই যে এবং নিজের কখনো ফুটবল খেলা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় তো আমাদের তো সিস্টেম খুব অদ্ভুত ছিল ফুটবল খেলার জন্য। টেনিস বল, সেটাকে প্লাস্টিক দিয়ে হ্যাঁ। পেঁচিয়ে এখন ওটাকে যেটা আমরা ক্রিকেট খেলি। হ্যাঁ, টেপ টেনিস ওটা খেলি, দিয়ে হ্যাঁ। ফার্স্ট শুরু ছিল। এবং আমরা স্কুল টাইম রাইফেলস স্কুলে ছিলাম, তো আমাদের টিফিন পিরিয়ডের কাজই ছিল যে 40 মিনিটস গ্যাপ ছিল, যের মধ্যে আসলে ফুটবল খেলবো। আমি খুব একটা ভালো প্লেয়ার না, কিন্তু খেলতাম। আমি খুব খেলাধুলা পাগল ছিলাম, তো ওই জিনিসগুলো করা হতো। এবং যে বৃষ্টির মধ্যে যেরকম মাঠে বা স্কুলের মাঠে বা মহল্লার মাঠে খেলা, সেটা তো আরেক আনন্দ। অনেক আনন্দ। এবং ওই লুটোপুটি খেয়ে একদম কর্দমাক্ত হয়ে যাওয়া, এবং যাওয়ার পরে হয় না যে মানে নিজে সুস্থ আছে কিনা ওটার চাইতে কাপড়ের অবস্থা খারাপ দেখে মার সে চিৎকার। তো মানে স্মৃতি আসলে অনেক তো বেশি। সেখানে কত বয়স পর্যন্ত এই হাজারীবাগে থাকা? স্কুল জীবনের মানে তাও শুরুর দিকের স্কুল জীবন, এটা হবে ক্লাস 5 পর্যন্ত। ও আচ্ছা, ক্লাস আচ্ছা। 5 ও পর্যন্ত। খুব বেশি, খুব বেশি দিন না, কিন্তু একেবারেই শৈশব, হ্যাঁ। একেবারে শৈশব, কিন্তু খুব বেশি তাজা। আর যেহেতু নানার বাড়ি ওদিকে, তখন মানে হয় না যে আমরা যেখানেই যাই না কেন, আমাদের প্র্যাকটিসই ছিল যে দুপুরের বেলা, এই যে ঈদের সময়টাতে সবসময় নানার বাড়িতে দুপুরের বেলা খাওয়া, নিজেদের অ্যাটেন্ডেন্স দেওয়া, সালাম করা, সালামি নেওয়া, এবং সেটা যদি 1 টাকাও হয় সেটাও আসলে অনেক বড় বিষয়। তখনকার 1 টাকা, হ্যাঁ। এবং আমার মনে আছে আমরা রানার সাথে একবার খুব খুব রিকোয়েস্ট করে আমরা মনে হয় কয়েকবার সালাম করে ফেলেছি, মানে 4বার 5বার করে। এবং নানাকে অতিষ্ঠ হয়ে, এবং আরেকটা বিষয় ছিল যে একদম খুব যে একদম নিউ বান্ডেল থেকে টাকা দেওয়ার হ্যাঁ, একদম প্রচলন ছিল। কড়কড়া নোট, হ্যাঁ, হ্যাঁ। তো ওই 5 টাকা একবার পেলাম, ওই 5 টাকার যে কি সুখ! উফ! হাজারীবাগ থেকে তারপর কোথায় গেলে তোমরা? হাজারীবাগ থেকে জিগাতলা, আচ্ছা, কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ, এবং তারপরে ধানমন্ডি। কিন্তু বললাম না যে আমাদের আসলে ওই জায়গা সেন্ট্রিক তো, তো মানে জিগাতলা হলেও হাজারীবাগ তো কাছেই। যা কাছে হতো হলেও নিয়মিতই, হ্যাঁ। কিন্তু একই যাওয়া হতো রকম না, একই রকম না, না, একরকম তো অবশ্যই না। একই রকম না। ওই জায়গাটা অনেক বেশি সুন্দর। ইভেন ওই এলাকায় যাওয়ার সময় যে একটা স্মেল, এখনো যখন যাই তখন মনে হয় যে মানে সবার কিন্তু খারাপ লাগে স্মেলটা, কিন্তু ওই স্মেল আবার আমি এনজয় করি। আমার কাছে মনে হয় যে এই স্মেল তো আমরা শুকতে পেতাম ছোটবেলায়। তখন তো ওইখানে লেদার ইন্ডাস্ট্রিজও অনেক ছিল।
এবং আমার কাছে কখনো খারাপ লাগে না, বরং আমি এখন ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার অনেক বেশি রঙিন লাগে সব কিছু। মনে হয় যে সেই দিনের মানে সেই গল্পগুলো। সেই গন্ধটা আসলে সৌরভই ছিল। হ্যাঁ। এবং এটা অন্যরকম একটা অনুভূতি, এটাগুলো আসলে কখনো বলে বোঝানো যায় না। তবে আমার কাছে কষ্ট লাগে যে এখনকার অনেকেই হয়তো সেই সেই রঙিন শৈশবটুকু হয়তো পাচ্ছে না। এখন তো অনেক বেশি গ্যাজেট সেন্ট্রিক জায়গা তৈরি হয়ে গেছে, অনেক বেশি ডিজিটালাইজ সব কিছু। হয় না যে সবাই বাক্সতে বন্দি। বাক্সতে বন্দি, কিন্তু জীবন আসলে আরও আরও অনেক বড়, অনেক ছোট ছোট খেলায় অনেক অনেক বড় বড় আনন্দ। মানে যে মানে হাজারীবাগের মতো একটা পরিবেশে বড় হতে যে কিলো এক্সপ্রেস খেলা হয়েছে এখন তো, তাই না? কিন্তু এখন তো ছেলেমেয়েরা বোমবাটাস একটা জিনিস ছিল, হ্যাঁ, যে হ্যাঁ। টেনিস বল দিয়ে জোরে, হ্যাঁ, এটা স্কুলের খুব জনপ্রিয় খেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে যার গায়ের উপর পড়বে বোম্বাস্টিক। বোম্বাস্টিক। ও, এটা ভোলার মতো না। তবে আমি আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া জানাই যে আমি আসলে এমন একটা শৈশব পেয়েছি, যেটা আমি এখনো চিন্তা করে, এই যে এখন যেমন লকডাউন টাইম ছিল বা একটা অদ্ভুত সময়, আমি যখন আমার পিছনের কথাগুলো স্মরণ করছিলাম আমার খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হয়েছিল যে জীবনে হয়তো এরকম করে ভাববার সুযোগ সব সময় তৈরি হয় না। তো এই সুযোগটা অনেক বড় সুযোগ, যেখানে আসলে আমি কি পিছনে ফেলে এসেছি সেসবকে নিয়ে চিন্তা করা যায়। সাথে এটাও মনে হয়েছে যে আসলে আমাদের আসলে প্রত্যেকের মানুষের জীবনে কিন্তু অনেক রকমের ভুল ভ্রান্তি, ভালো মন্দ অনেক কিছু থাকে, এবং অনেক মন্দ গুণ, সেটা হয়তো একটা কথা বলার প্র্যাকটিস, সেটাও একসময় অভ্যাস হয়ে যায়। বরং এই সময়টাতে যদি আমরা যে যার মতো করে চিন্তা করতে পারি যে আমার নিজের কী কী রেকটিফিকেশন আছে, আমার নিজের কী কী সংশোধন আছে, এবং ওটা করতেও কিন্তু সময় লাগে, একদিনে হয় না। তো ওটাকে যদি খুঁজে বের করা যায়, ওটার উপর যদি ওয়ার্কআউট করা যায়, এটাও একটা অনেক বড় শেখার জায়গা তৈরি হয়ে যেতে পারে, এবং যেটা হয়তো সামনের দিনে কাজে লাগতে পারে নিজের জন্য। নিজেকে আবার গুছিয়ে শুরু করা। জিগাতলা কতদিন? জিগাতলা জিগাতলা 10 বছর। জিগাতলার জীবনটা আসলে পাড়া মহল্লা সেন্ট্রিক, কিন্তু ওখানেও যেমন পেছনের দিকে কিছু কোয়ার্টার ছিল, সেখানে কোয়ার্টার আছে কিছু। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের বাসাটা এমন একটা জায়গায় যেখানে সামনের দিকেও কিছু কোয়ার্টার আছে, পিছনের দিকেও কিছু কোয়ার্টার আছে। তো আমরা যেটা করতাম, ব্যাডমিন্টন খেলতাম ওখানে। আচ্ছা, হ্যাঁ, ওই যে পাড়া মহল্লার ব্যাডমিন্টন খেলার বিষয়টা অনেক বেশি তখন প্রচলিত ছিল, এখনো আছে, কিন্তু তখন যেটা হতো মাঠ tournament কমে গিয়েছে। মাঠ কমে গেছে, কিন্তু তারপর এখনো অনেকে, যেমন দেখি এখন যে বাসাতে আছি, যেখানে থাকি আমরা, ধানমন্ডিতে সামনে রাস্তা ব্লক করে হয়তো কোর্ট কাটা হচ্ছে, তখন আসলে বিষয়টা ছিল না, তখন মাঠই ছিল। কিংবা এই যে এখন কোয়ার্টার, অনেকে ছাদের উপর খেলছে। ছাদের উপরে খেলছে, হ্যাঁ, কিন্তু তখন এটা সত্যি মাঠ সেন্ট্রিক এবং টুর্নামেন্ট সেন্ট্রিক বিষয় ছিল। যেমন এই পাড়া মহল্লাতেই টুর্নামেন্ট হতো, এবং সেখানে সিঙ্গেল ডাবলিং করে খেলা হতো, এবং উইনার হতো প্রতি বছর, এবং চেঞ্জ হতো, এবং প্র্যাকটিস গ্রাউন্ড ছিল, যে কে কার চাইতে ভালো প্র্যাকটিস করে যা আরও নিজেকে ডেভেলপ করতে পারে, যাতে করে টুর্নামেন্টে জেতা যায়। আমার আরেকটা বিষয় মনে আছে যে জিগাতলাতে যখন ছিলাম তখন দাবা খেলারও একটা খুব স্ট্রং প্রচলন ছিল, এবং তখন একটা টুর্নামেন্ট হয়েছিল, ইকবাল স্মৃতি দাবা টুর্নামেন্ট, নামটা মনে আছে। তো এই টুর্নামেন্ট যখন আসছে, এবং এই পুরো এন্টায়ার জিগাতলার মধ্যে হচ্ছিল ওটা, তো তখন প্রতিদিন দাবা খেলার প্র্যাকটিস শুরু হয়ে গেল, যাতে করে টুর্নামেন্টে একটা ভালো রেজাল্ট করা যায়। অ্যান্ড আই ওয়াজ লাকি যে আমি রানার্স আপ হয়েছিলাম ওটাতে, একটা ট্রফি আছে। তো এরকমই আর কি বললাম না, যে খেলাধুলা ঘোরাফেরা সব মিলে আসলে অনেক রঙিন এবং এই ছিল সবকিছু। ওই বললাম না, কৈশোর থেকে তারুণ্যতে উঠা, সেই সময় ছাদে ওঠা, মহল্লা দিয়ে হেঁটে যাওয়া, এই ব্যালকনির দিকে তাকানো, ওই ছাদের দিকে তাকানো, সেগুলো তো ছিল। সেটা অনেক বেশি ছিল। ও, তখনের একটা চার্ম যদি বলি, এখনকার চাইতে অনেক বেশি ডিফারেন্ট কোন জায়গাতে, তখন আহ, একটা মেয়েকে খুঁজে বের করা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ মেয়েদের খুব বেশি বাইরে যাতায়াত ছিল না, তার সাথে কমিউনিকেট করা ডিফিকাল্ট ছিল, অনেক দূরে কাউকে হয়তো দেখা যেত, এবং সেই রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করা, এবং হয় না যে একবার জানলাতে একটা ছায়া চলে গেল, একবার শুধু তাকে দেখতে পাওয়ার জন্য যে রকমের একটা উদ্গ্রীব হওয়া, এবং সেটা শুধু সেই ছেলেটা না, সেই ছেলেটার সাথে সেই ছেলের বন্ধুরা সহ সবাই মিলে, এটা একটা বড়, মানে এটা একটা অদ্ভুত বিষয়, এবং তার কাছে পৌঁছানোর জন্য চিরকুট তৈরি করা। আমি আসতে চাচ্ছিলাম, এবং ওই যে মানে এখন মানে কারো যে বললাম না ছায়াটা সরে গেল, সেটা দেখতে এক সপ্তাহ অপেক্ষা কমপক্ষে। এবং তখন তো ল্যান্ডলাইন, ফোন পাশের বাড়িতে ফোন করে ঠাপাস কেটে দেওয়া, তারপরে ওদিকে ফোনটা কে রিসিভ করলো গন্ধ শুনে বোঝার চেষ্টা করা যে ফোনটা কে ধরলো, মা না বাবা। মা না বাবা। এবং ফোনের মধ্যে আবার অনেক সময় অকথ্য ভাষায় গাল শোনা, এই কোনো কাজ নেই, সারাদিন ফোন করো, আমি তোমার নাম্বার বের করবো, দাঁড়াও।
এরকম ফুল অফ ফান। কিন্তু স্কুলের সামনে যে দাঁড়াতে কখনো? না, স্কুলের সামনে দাঁড়িয়েনি। তখন একটু ভালো ছিলাম। মানে কি আমি স্কুল পর্যন্ত পিছন পিছন গিয়েছো নাকি? স্কুলের কথা বলতে গেলে আমি বলব আমি আসলে একটা টিচারের জন্য খুব বেশি অনুরক্ত ছিলাম। সেটাকে আমি বলব না যে আসলে প্রেম ভালোবাসা জিনিসের কোনো বিষয় না। সেটা আসলে এরও অনেক ঊর্ধ্বে, অনেক বেশি রেসপেক্ট, প্রাইডের জায়গা। এবং আমি স্টুডিয়াস যতটুকু ছিলাম এটার কারণ ছিলেন ওই ম্যাডাম। আমার এখনো মনে আছে ওই রাইফেলস স্কুলে? প্রাইভেট স্কুলেই ও যখন আমি বৃত্তি পরীক্ষায় হয় কি তখন তো আসলে বৃত্তি পরীক্ষা দেওয়াটা অনেক বড় আয়োজনের বিষয় এবং আমি ওইবার ওই 5-এ ফার্স্ট ছিলাম, তো সামহাউ খুব ম্যাডাম আমার উপর এক্সপেক্ট করেছিলেন যে যাতে করে রেজাল্টটা ভালো আসে। তা আমি যখন বৃত্তিটা পাই নাই, আমি তো ওটা তখন বুঝি না যে আসলে মানে এটার এটার বিষয়টা আসলে কতটা কী গুরুত্বটা? গুরুত্ব, কিন্তু আমি ম্যাডামকে দেখেছিলাম ম্যাডাম খুব কাঁদছিলেন এবং আমার তখন মনে হয়েছিল যে আমাকে এর পরেরটাতে এইটে আমাকে রেজাল্ট একটা ভালো আনতে হবে। আমি ওনার জন্যই করেছিলাম এরপর, আচ্ছা। ওরকম একটা বিষয়। কিন্তু সেটাও একটা অনেক অনেক বেশি ভালো লাগার যে ওনার জন্যই ক্লাসে যাওয়া, ওনার প্রত্যেকটা কথা শোনা, উনি যা বলছেন যে ডান দিকে যেও না বাম দিকে যেও, এভাবে করে নিজেকে করো, এটা পড়ো ওটা পড়ো, কিংবা এই যে কালচারাল ছোটো ছোটো অ্যাক্টিভিটিসে নিজেকে ইনভলভ করা, এটা ওনার কাছ থেকে শুরু হওয়া। আর যদি ভালো লাগার বিষয়ের কথা বলি, সেটা আমার সেই জার্নিটা আসে আসলে কলেজে। আচ্ছা। কলেজের সময় কোন কলেজ ছিল? ঢাকা কলেজ, আচ্ছা। সবই দুষ্টদের জায়গা। আম, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া। একদম নিউ মার্কেটটা নিউ অনেক মার্কেট, বেশি হ্যাঁ, স্ট্রং। হ্যাঁ, হ্যাঁ। তো ঢাকা কলেজে যখন ভর্তি হই, ফার্স্টে ভর্তি হয়ে গেছিলাম নটরডেমে। তো কিন্তু আব্বা ছিলেন ঢাকা কলেজ, এক্স ঢাকা কলেজের। তো আমার যেটা হয়েছে যে রাইফেলসে এদিকে আবুধাবিতে যখন ছিলাম তখন ইসলামিয়া স্কুল, এরকম দুটা দুটা মিলিয়ে ক্লাস করা হচ্ছিল, এক্সাম দেওয়া হচ্ছিল এবং সব খুব ডিসিপ্লিন লাইফ, খুব ইউনিফর্ম, পড়া লাইফ। হ্যাঁ। হ্যাঁ, মানে চুল ঠিক মতো কাটতে হবে, নখ ঠিক মতো কাটতে হবে, প্রত্যেকদিন অ্যাসেম্বলিতে দাঁড়াতে হবে, মানে খুবই একটা রেস্ট্রিক্টেড লাইফ। তো আমি তখন চালাকি করলাম একটা, যে বাবাকে তখন বলছিলাম যে তোমার তো কলেজ হচ্ছে ঢাকা কলেজ, তো তোমার কলেজে যদি তোমার ছেলে পড়তে চায় তুমি কি না করবে? বাবা খুব ইমোশনাল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঢাকা কলেজে পড়ো। সুন্দর মতো ঢাকা কলেজে আসলাম, আসার পরে যেটা করলাম যে ফার্স্ট 7 ডেজ ঠিকঠাক মতো করে ক্লাস করলাম এবং এর পরের দিনগুলো থেকে ক্লাস করা ছুটে গেল। আমরা প্রেজেন্ট পার্সেন্টেজ, শুধু ফার্স্ট ক্লাসের প্রেজেন্ট পার্সেন্টেজটা দিয়ে সবাই গ্যালারির কর্নারে বসতাম, অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবগুলো সাঁই 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 করে বেরিয়ে যেতাম। একটু দরজার কাছাকাছি যাতে বেরোতে হ্যাঁ, সুবিধা হয়। হয় ম্যাডাম, কারণ আমাদের একটা ক্লাসে প্রায় 300 জনের মতো স্টুডেন্ট, কারণ ম্যাডামের তো কিংবা টিচারের পক্ষে তো আসলে উঠে দেখা সম্ভব না যে আমার রোল নাম্বার ছিল 127। তো এবং আমার আগে আর আমার পরে এরকম আমাদের প্রায় 20 জনের একটা সার্কেল ছিল, সবাই রেডি হয়ে বসে থাকতাম যে কে কখন ওখান থেকে বেরিয়ে যাবো। তো আমার 107 যখন আসতো এরকম প্রেজেন্ট ম্যাম, সঙ্গে সঙ্গে ওখান দিয়ে দৌড়। ম্যাডাম উঠে আর দেখার স্কোপ নাই যে কে কে দিল, দিল। হ্যাঁ। তো এরকমভাবেই যেত। এবং তখন আরেকটা ছিল ভিডিও গেমস খেলার প্রচলন ভিডিও আসলো। গেমস। তো নিউ মার্কেটের ওই জায়গাতে ভিডিও গেমসের বেশ দোকান। তা আমরা 4টা-5টা ফ্রেন্ড আসলে এত বেশি ভিডিও গেমসের অনুরক্ত হয়ে গেলাম যে সবগুলা নিজেদের মতো করে টাকা কিভাবে জমাবো, তখন টিউশনি করার একটা প্র্যাকটিস ছিল, যে জুনিয়র ব্যাচের ছেলেপুলেদেরকে পড়ানো, ওখান থেকে যে পকেট মানিটা আসতো সেটা নিয়ে আসলে ভিডিও গেমস খেলা। তো এবং সেখানে একটা সময় দেয় আর নিউ মার্কেটের আড্ডা। আমার এখনও মনে আছে আমাদের সার্কেল, আমরা আসলে এত বেশি আড্ডাবাজি করতাম। আমাদের জন্য একবার ওই যে নিউ মার্কেটের 1 নম্বর গেট দিয়ে ঢুকে যে বইয়ের দোকানগুলোর পরে একটা ওখানে আড্ডাটা ইউটার্ন, হয়, হ্যাঁ। ওখানে একবার লেখাই হলো বেকার চত্বরে বসে আড্ডা আড্ডা এবং চা খাওয়া নিষেধ। মানে আমরা প্রতিদিন এই কাজ করতাম, আমরা ওখানে বসে থাকতাম, চশমার দোকানের সামনে বসে থাকতাম, এই বইয়ের দোকানের এখানে দৌড়াদৌড়ি সারাক্ষণ, মানে কী যে করতাম আমরা, মানে অস্থির ছিলাম সব। কিন্তু ওটাও এক রকমের একটা তো ঢাকা কলেজ থেকে কয়েক কদম গেলেই তো বলাকা। বলা, হ্যাঁ, সেখানে সিনেমা দেখারও প্র্যাকটিস ছিল। সিনেমা দেখারও প্র্যাকটিস ছিল, প্লাস হচ্ছে ওখানে অনেকগুলো কলেজের মেয়েরাও আসতো, অগ্রণী, ইডেন, বদরুন্নেসা, এরকম এরকম দেখা যেত যে এই গ্রুপের সাথে ওই গ্রুপের মেয়েদের ফ্রেন্ডশিপ হচ্ছে, হয় না আর যে এই যে মিছামিছি খামাখাই গাউসিয়া চাঁদনী চকে ঢুকে যেত না? দরকার নাই, হ্যাঁ। গাউসিয়া চাঁদনি চকে না, আমাদের ঢোকা হতো ইয়েতেই, নিউ নিউ মার্কেটে, মার্কেটে। আচ্ছা। নিউ মার্কেট আমাদের সেন্টার পয়েন্টই ছিল নিউ মার্কেট। গাউসিয়া চাঁদনি চকের গল্প শুনতাম অনেকের কাছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের খুব একটা আগ্রহ কাজ করতো না। আমার মধ্যে এখানেই অনেক বিন্দাস ভালো আছে এবং খুব বেশি আড্ডা প্রিয় ছিলাম। তো আর বললাম না যে ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছিল, যে যখন দেখলাম যে এই বিভিন্ন ইউনিভার্সিটির যারা এদিকে আশপাশে, এবং সবচেয়ে আর মজারও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এরকমই যখন একটা গ্রুপের সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ,
তো আমার এক খালা আছে, তখন খালা পড়তেন হচ্ছে হোম ইকোনমিক্স। তো আমরা 3টা ফ্রেন্ড ওদিন গিয়েছি হচ্ছে ইয়ের সামনে, ইডেন কলেজের সামনে। তো ইডেন আর হোম ইকোনমিক্স তো একদম পাশাপাশি। তো দেখুন, যাদের সাথে আসলে আড্ডাবাজি, যাদের সাথে দেখা হবে তারা আসবে ওখান থেকে। তো আমরা একটু ওয়েট করছি, তখন তো আসলে সেলফোনের যুগ নাই, তো আমরা জানি টাইম কটায়, সেই টাইম অনুযায়ী ওই যে আবার রাস্তার উপরে কিছু খাবারের দোকান টোকান থাকে, ওগুলা থেকে খাচ্ছি। তো ওরা আসবে, ওয়েট করছি। এর মধ্যে আমার খালা বের হয়ে দেখছেন যে আমি রাস্তার উপরে, ইডেনের সামনে, ইডেনের সামনে এবং রাস্তার উপরে, সাথে আরো দুজন মিলে, এবং আমরা তো আসলে ওয়েট করছি, আমরা একটু দেখছি যে আসছে কিনা। এর মধ্যে দেখি মাকে ফোন। এখন আমি তো বুঝি না যে এর মধ্যে কি কি কাহিনী হয়ে গেছে। খালা আসলে ওখান থেকে বাসায় গিয়ে মাকে ফোন করে বলে দিছে। এরপর আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল খুবই ঠিকঠাক। তো মা আমাকে জিজ্ঞেস করে ক্লাস কেমন হলো, খুব ভালো। সব ক্লাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বললো ও আচ্ছা, মানে এবং আমাদের ক্লাস শেষ হয়ে যেত হচ্ছে 1টা-2টার দিকে। তা আমি আবার বাসায় যেতাম একটু দেরি করে, একটু 3টা, 3:30টার দিকে যেতে। এরপর তো বলে যে কি এক্সট্রা কোনো ক্লাস হয়েছে নাকি তোমাদের? না কি ক্লাস, বলে কি আর কোথাও যাও নাই? আমি কোথায় যাবো, কোথাও যাও নাই তুমি? কোথায় যাও? বলে তুমি ইডেনের সামনে যাও নাই? আমার তখন মনে হলো যে আমার মা এত জানে কি করে। আমি আবার একটু সত্যবাদী, আমি কথা ঘুরাইতাম না, বলে দিই হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। কেন, ক্লাস ছিল এখানে? এটা ক্লাস ছিল না, ফ্রেন্ড ছিল। বলে ঢাকা কলেজের ছেলেরা ইডেনে পড়ে? না, ইডেনের মেয়েরাই পড়ে, ওদের সাথেই দেখা করতে গিয়েছিলাম। মানে কি ক্লাস শেষ করে? তো তুমি বললে যে ক্লাস সব ক্লাস শেষ হয়েছে আগে, তারপর গেছি। তারপর আর ওটা বাড়ায়নি, কারণ সত্যি কথা বলে দিছিলাম তো ওই জন্য। কিন্তু না হলে আসলে চিরকুট কি স্কুলে থাকতে দেওয়া হলো না কলেজে উঠে? চিরকুট, চিরকুট না পুরো চিঠি? চিঠি চিঠি চিঠি, হ্যাঁ চিরকুটও দেওয়া হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে, চিঠি পাওয়াও হয়েছে ভীষণ। এবং ওই সময় আসলে চিঠি লেখার যে প্রচলনটা, সেটা কিন্তু অনেক বেশি মজার। চিরকুট দেওয়া হয়েছিল হচ্ছে নিউ মার্কেটেই। কিন্তু বললাম না, আমরা আসলে আমরা কেমন ছিলাম, আমরা 20 জনের একটা সার্কেল ছিলাম, এবং আমরা তখন টার্গেট করলাম যে আমরা সবার মাথায় একটা করে ক্যাপ তুলবো। কিন্তু ক্যাপ কী করে তুলবো? ক্যাপ যেমন মেয়েরা ক্যাপ পরে আসতেছে, কারণ রোদ থেকে নিজেদেরকে প্রোটেক্ট করবার জন্য। তখন আমরা প্ল্যান করলাম আমরা যে 20 জন ফ্রেন্ড আছে, আমাদের সবার মাথায় একটা করে ক্যাপ লাগবে। আচ্ছা। এবং সেই ক্যাপটা কী করে আসতে পারে, নিজেরা তো খরচ করবো না। তো যে মেয়েরা আসছে বিভিন্ন স্কুল, কলেজ, মানে ইউনিভার্সিটিজ কিংবা কলেজ থেকে, তো ওদের মাথা থেকে কোনো একটা ক্যাপ নিয়ে, ওই যে আগে একটা দৌড় ছিল না যে একজন এসে একজনের হাতে লাঠি ট্রান্সফার করে, সে আবার দৌড়ায়, রিলের মতো করে, আমরা তখন নিউ মার্কেটে সেট হয়ে গেলাম যে আমরা আসলে একজন নিয়ে আসবো, একজনের হাতে দিব, একজন দৌড়াবে, এভাবে করে করে। কারণ যেই পরিমাণ দুষ্ট ছিলাম, তাতে করে আসলে এই জিনিসগুলো খুব স্বাভাবিক ছিল আমার সেই জীবনে। তবে এটাও সত্যি, আমি হয় না, যখন বড় হচ্ছি তখন অনেক বেশি চিঠি পেতাম। মানে চিঠি আমার দেওয়া হয় নাই, চিঠি পাওয়া হয়েছে অনেক বেশি, আর চিরকুট দেওয়া হয়েছে। চিঠি কি সরাসরি না ডাকে? একটা চিঠি তো মনে আছে সরাসরি তো ছিলই, ওটা ছাড়াও ডাক ছাড়া একটা ছিল হচ্ছে তখন কিছু অদ্ভুত বিষয় ছিল। জিগাতলার যে বাড়িতে, এই বাড়িতে এরকম প্রায় প্রতিদিন ইয়ের নিচে দিয়ে চিঠি আসতো, দরজা নিচ দিয়ে। তো চিঠি আসতো, তো সেটা নিয়ে বাসায় তো বেশ সবাই, মানে 3 ভাই বোন প্লাস কাজিন যারা আছে, সব খুব অ্যানালাইসিস, কি চিঠি আসছে, কেন চিঠি আসছে, কে লিখলো, এবং ছাদে যাওয়া হয়, আশপাশের পাড়া মহল্লায় আড্ডা দেওয়া হয়, কোথা থেকে আসে, এবং প্রতিদিন আসছে। তারপর একদিন প্ল্যান করলাম যে আসলে চোর ধরতে হবে। চোর ধরার জন্য আমরা বাড়ির গেটের বাইরে তালা লাগিয়ে দিলাম, তো যাতে করে বাইরে থেকে কেউ দেখতে না পারে যে আসলে বাসায় কেউ আছে কি নাই। তার মানে সে খুব সেফ শট, আর একটা লুপ হোল থাকে। তো আমরা এরকম পালা করে যে একের পর এক দেখবো যে কে আসে দেখার জন্য। তা এরকম আমরা দেখছি 1 ঘন্টা হয়ে গেছে, আসে না। পরে দেখলাম 1.5-2 ঘন্টা পরে একজন আসলো, 3 তলায় বেড়াতে আসে একটা মেয়ে। সেরকম চিঠি নিচে দিয়ে চলে যায়। 3 তলায় যে উনি যারা থাকতেন তার বোনের মেয়ে। আচ্ছা। কিন্তু তার চিঠি লেখার ধরন খুব সুন্দর ছিল। আচ্ছা। এবং পরে যখন আমরা বুঝলাম যে সেই হচ্ছে সেই চোর, তো তখন তার সাথে আরও খুব সুন্দর করে কথা বলা, তার সাথে আরও জমি আড্ডা দেওয়া, সেসব বিষয়ও হয়েছে। ও একটা জিনিস মনে হলো থেকে, এই যে গেটে তালা দেওয়া থেকে, তো আমাদের শৈশবের সময় থান্ডার ক্যাটস খুব, হ্যাঁ। তো সেই থান্ডার ক্যাটসের সময়টা ছিল 3টা 40,
৩টা ৪০ শুক্রবার। শুক্রবার, হ্যাঁ। হুম। তো আর আমাদেরকে পড়াতে আসতেন এক টিচার, তো তিনি খুব ডেডিকেটেড একজন টিচার ছিলেন। ওই সময় ম্যাকগাইভারও কিন্তু খুব পপুলার ছিল। তো উনি এই ৩টা ৪০-এর সময় পড়াতে আসতেন এবং ওনার জন্য আমাদের থান্ডার ক্যাটস মিস দেখা হয়ে হতো যেত, না। হ্যাঁ। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আজকে যেন উনি আরেকটু দেরিতে আসেন, আজকে যেন আরেকটু কিছু একটা হয়ে যাক, ওনার সাইকেলের হাওয়া চলে যাক, এসব বলে থাকলাম। তো একদিন কী হলো, এরকম ৩টা ৪০-এর সময় উনি আসছেন, এর মধ্যে ম্যাকগাইভারও দেখছি। তো বুঝে গেছে যে এরকম দেখা হবে না, ঠিক আছে, আজকে ওনাকে একটা শায়েস্তা করবো যাতে করে উনি 1 সপ্তাহ আসতে না পারে, আমার আর আমার ভাইয়ের কাটতুতি। তো আমরা বারান্দায় পড়তাম এবং বারান্দায় একটা ছোট্ট ফ্যান ছিল। আর তখন সেটা কিন্তু বলছে হচ্ছে সেই হাজারীবাগের বাড়ির কথা। সেখানের ইয়েগুলো ছিল, এটাকে কি বলে, ওই যে যেই ইলেকট্রিকের সুইচ যেগুলো, সেগুলো কালো রঙের হতো। কালো রঙের এরকম হ্যাঁ, হ্যাঁ। উঠানামা ছিল। তো আর হচ্ছে তখন যেমন খাতা তো অনেক সময় ওরকম বাঁধাইও করতে হতো, যে এরকম খাতা সেলাই করার একটা সেলাই করা দড়ি ছিল, পাওয়া হ্যাঁ, যেত, যে নিউজপ্রিন্ট আইটেম হ্যাঁ, লাল আর সাদা সাদা। সুতো। হুম। তো সেটাকে এরকম ওখানে কানেক্ট করে একটা চাবির ঠোকাকে ঠিক ফ্যানের যে লাস্ট মাথাটা ওটার ওখানে আমরা সেট করে দিলাম, যে ফ্যানটা চালানোর সঙ্গে সঙ্গে টিচারের মাথায় উপরে ওই থোকাটা পড়ুক। পড়লে পরে উনি অসুস্থ হয়ে যাবেন, মানে উনি যে আসলে অনেক বড় অসুস্থ হতে পারে সেটা মাথায় নেই, যে অ্যাটলিস্ট 2 সপ্তাহ আসবেন না, 2 সপ্তাহের জন্য আমরা থান্ডার ক্যাটস দেখবো, এটা আমার আর আমার ভাইয়ের প্ল্যান। তো তারপর সেই অনুযায়ী আমরা সেট করলাম, পড়তে বসলাম, খুব বিরক্ত, উনি যেটা পড়ছে কেউ পড়ছি না। এবং এখন সমস্যাটা হচ্ছে যে কে আসলে সুইচটাতে হাত দিবে, যে সুইচটাতে হাত দিবে সে তো আসলে মারটা খাবে। তো এখন সেই আসামি। আমি আমার ভাই কেউ কোনোভাবে হাত দিন, আমরা শুধু খেয়াল করছি যে কেউ একজন দেখ। তো দেখি স্যার কিছুক্ষণের মধ্যে কিছু না বলে নিজে গিয়ে উঠে ওই সুইচটা চালাই দিল। তো তা দেওয়া তো ওনার মাথায় তো পড়লো না, পড়লো চেয়ারের উপরে, এবং উনি তো বুঝে গেল যে এটা আসলে ওনাকে সাহায্য করার একটা কাজ। তারপরে আমাদের দুজনকে স্কেল দিয়ে যে মায়ের দিল, এটা বলার মতো না। এই স্যারকে আটকানোর জন্য আমরা এটাও করতাম, যে গেটের বাইরে তালা দিয়ে রেখে দিতাম। বাড়িতে কেউ নেই। না, হ্যাঁ, জিগাতলার বাসায় এরকম বাইরে এরকম তালা ঝুলাই দিতাম, এবং আবার আমরা উপরে সিঁড়িতে বসে দেখতাম যে উনি যেন বেল টেল প্রেস করার যদি কাছাকাছি চলে যায় তখন কি বলবো, ও স্যার আপনি আসছেন, আমরা ছাদে ছিলাম। এরকম এরকম করে ওনাকে কয়েকবার বিদায় দেওয়া হয়েছে। তারপর আবার ওনাকে আটকানোর জন্য এমনও হয়েছে, মানে আমরা আসলে বেশি দুষ্ট ছিলাম, এটা আসলে উচিত হয় নাই। ঢাকা কলেজ থেকে তো জাহাঙ্গীরনগর, হ্যাঁ, জাহাঙ্গীরনগর। সেই জীবন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে এই ক্যাম্পাসে পড়ার সুযোগ তৈরি হয়েছিল। সেখানে কি এই যে স্লোগান মিছিল এগুলোর সঙ্গে জড়িয়ে যাওয়া হয়েছে, যে জড়িয়ে মিছিলের যাওয়া, ডাক, স্লোগানের সেই হেমিলনের বাঁশিওয়ালার মতো সেই স্লোগান, ওটা একদম শুরুর দিকে, একদম আচ্ছা। ভর্তি হওয়ার পর। কিন্তু সেই অর্থে জড়িয়ে পড়াটা হয় নাই, কারণ আইবিএতে ছিলাম তো অনেক বেশি পড়ার প্রেশার ছিল, যে আমাদের সকাল 8টা 25 থেকে বিকেল 5টা পর্যন্ত কখন কোন ক্লাস আওয়ার পড়ছে কোনো ঠিক নাই, এবং একদম আননোটিসড কুইজ, যে কোনো সময় একটা রিপোর্ট প্রেজেন্ট করতে হচ্ছে, মানে সময়টা ওরকম হাতে থাকতো না। যেহেতু ক্যাম্পাসে একদমই থাকা হতো না, রেসিডেন্সিয়াল ক্যাম্পাস যদিও, কিন্তু যখন ওভাবে হল জীবনের সাথে পরিচিত, হল জীবনের সাথে পরিচিত, কিন্তু আমাদেরকে আসলে মানে আমাদের পড়াশোনার জন্য আমাদের কাজকর্ম অনেক বেশি ঢাকা বেসড ছিল। আবার তখন একটা ছোট্ট জবও করতাম, পার্ট টাইম জব, টিউশনই করতাম, তো সব মিলে আসলে ঢাকা আসতেই হতো। তো যে কারণে আসলে ঠিক ওভাবে করে ওখানে থাকাটা হয় নাই। একদম শুরুর দিকে যখন ভর্তি হয়েছে, এরপরে যেমন ওই যে সিনিয়ররা এসে যখন বলেছে যে আজকে মিছিল আছে আসতে হবে, সেই মিছিলে যাওয়া হয়েছে। সেটা হয়তো সপ্তাহে মানে শুরুর দিকের কিছুদিন, কিন্তু তারপরে যখন পড়াশোনার খুব বেশি চাপ শুরু হয়ে গেলো তখন সেই জিনিসটা ওভাবে করে আর করা হয় নাই। কিন্তু জাহাঙ্গীরনগরের জীবনটাও আমার কাছে অনেক অনেক শেখার, মানে একটা অনেক বড় অধ্যায়। এবং আমি বরাবরই বলি, যেমন আমি শুরুতে ভর্তি হয়েছিলাম ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু ওই যে তখনকার বাবা মারা সবাই সেট করতেন না যে আসলে ছেলে কোন সাবজেক্টে পড়বে, ঠিক করে, মানে তাদের একটা স্বপ্ন, তাদের তাদের স্বপ্ন। একটা। তো বাবার স্বপ্ন ছিল যে আমার বড় 2টা ভাই বোন যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়েছে, তো আমার জন্য আর ওই কোটাটা ছিল না, আমার জন্য একটাই কোটা ছিল, আইবিএতে পড়তে হবে। তো আর বললাম না, আমার তো আসলে খুব দুষ্টামিপূর্ণ জীবন। তো ঢাকা কলেজে যখন এক্সাম রেজাল্ট হলো, রেজাল্ট ভালো ছিল, কিন্তু আব্বার এক্সপেকটেশনস আরও বেশি ছিল, যে আব্বা চেয়েছিলেন যে স্ট্যান্ড কিংবা এরকম কিছু একটা হোক। তো সেটা যখন হয় নাই, আব্বা কষ্ট পেয়েছিলেন এবং খুব অল্প নম্বরের জন্য ছুটে গিয়েছিল। তো তারপরে যখন এই আইবিএর জন্য প্রিপারেশন নিলাম, এবং শুধুমাত্র আইবিএর কোচিংটাই করছিলাম, আইবিএর হলো না, তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার পছন্দ ইকোনমিক্স, আমি ইকোনমিক্সে ভর্তি হই। ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সও কিন্তু বেশ ভালো একটা সাবজেক্ট। অবশ্যই। তো কিন্তু আমি দেখলাম যে আব্বা আম্মা আসলে চাচ্ছেন না।
তো তাদের চাওয়া হচ্ছে যে আইবিএতে পড়তে হবে, তাহলে কি করতে হবে, আমাকে পরের বছর আবার পরীক্ষা দিতে হবে, তাহলে জুনিয়র হয়ে যাব আমার ব্যাচমেটের কাছে। আর তখন জাহাঙ্গীরনগরের আইবিএতে এক্সাম দিয়েছিলাম এমনিতেই, তখন যে শুরুর সময় যে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া হয় সেটা, তো সেই সূত্র ধরে আসলে সেখানে হয়ে যাওয়া। তো ইকোনমিক্সে কিছুদিন ক্লাস করে আমি আবার শিফট করে যাই ওখানে। কিন্তু আমি এই জন্য বলছি যে আমি যদি এই ক্যাম্পাসটাতে না যেতাম, আমি হয়তো নিজের মতো করে নিজে তৈরি হতে পারতাম না। এই ক্যাম্পাসের একটা অনেক বড় প্লাস হচ্ছে যে সবাইকে তুষার ভাই তৈরি করতে পারে, কারণ অনেক রকমের মানুষ তো এখানে, অনেক অঞ্চল থেকে আসা মানুষ, এবং এই জাহাঙ্গীরনগরের সবার মধ্যে এত ভালো বন্ডেজ, সবাই সবাইকে এত বেশি হেল্প করে এবং সবাইকে এত বেশি শেখায়, ওটা আমার অনেক বেশি কাজে দিয়েছে। ক্যাম্পাস প্রেম? ভীষণ। ও ক্যাম্পাস প্রেম নাকি ক্যাম্পাসের ক্যাম্পাসের প্রেম। প্রেম? ক্যাম্পাস প্রেম ছিল। জাহাঙ্গীরনগরের জায়গাটাই এরকম যেখানে আসলে আমরা প্রেমে পড়তেই হবে, মানে প্রকৃতি আর প্রেম এটা হবে না, সিলেবাসের অংশ। সিলেবাসের অংশ। তো সেটা ছিল, এবং এমন ছিল যে আসলে ঢাকা সেন্ট্রিক জায়গা থেকে আমরা দুজন যেতাম, এবং আমার এখনও মনে আছে যে ওখানে জাহাঙ্গীরনগরে কিন্তু কুয়াশাটা ভীষণ রকমের কুয়াশা পড়ে। তা আমরা দুজন যখন এখানে থেকে বাসে করে যেতাম, এখান থেকে ঠিকঠাক মতো যেতাম, কিন্তু ওখানে নামার পরে এক হাত দূরের মানুষটাকেও দেখতে পেতাম না, মানে হাত রে খুঁজে বের করতে হতো কোথায় তুই। এবং ওখানকার ফুডও ভীষণ ভালো, একদম নামার সঙ্গে সঙ্গে ডেইরি ফার্মে আমরা নামতাম, ওখানে হচ্ছে একদম খাঁটি গরুর দুধের চা, মানে আমার ক্লাস মিস হচ্ছে কিনা আমার সেটাকে মাথায় থাকতো চা না, খেতে হবে। ওই চাটা আগে আমার খেতে হবে। একটা লটপুটি বানাতো, ডিম আর অনেক রকমের সবজি দিয়ে একটা লটপুটি তৈরি হতো, আমাকে ওটাও খেতে হবে, আমি ওটা খেয়ে তারপর ক্লাসে যেতাম। তো এরকম ছিল, এবং ওই ওই সম্পর্কের জার্নিটাও অনেক সুন্দর ছিল। এবং আমি তো বললাম যে প্রত্যেকটা স্টেজে মানুষ আসলে বিভিন্ন জায়গা থেকে শেখে। আমার জন্য আসলে প্রত্যেক সময় কিছু না কিছু লেসেন্স এসছে প্রত্যেকবারই। এই যে সম্পর্কের যাত্রা, আমরা বিভিন্ন সম্পর্কের যাত্রা করি, সেটার যাত্রী হই, আবার নেমেও যাই। আমিও যাই সেটা না, আমার মনে হয় আবার নতুন নতুন যাত্রায় যাই, হ্যাঁ। যায়, নতুন বাহনে উঠি। জীবন এরকমই, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে আসলে অভিজ্ঞতার দরকার আছে, সেটা আসলে হয়তো অনেক রকমের হয়। আপনি হয়তো শিখে একটা বিষয়ে জানেন, আবার অনেক সময় দেখা যায় একটা গো থ্রু করে জানেন, কিন্তু এখন এই যে জীবনের যখন- মধ্য দিয়ে যাওয়া। জীবনের মধ্য দিয়ে যাওয়া, এবং প্রত্যেকটা স্টেজে আসলে শেখার বিষয় থাকে। যখন আপনি একটা অল্প বয়সে থাকবেন তখন আপনার ইমোশন থাকবে অনেক বেশি, আপনি অনেক আবেগতাড়িত হয়ে অনেক কিছু করবেন। আবার যখন একটু ম্যাচিউর হতে শুরু করবেন তখন দেখবেন আবেগের পাশাপাশি হয়তো বুদ্ধিমত্তা কাজ করে, যে কতটুকু আসলে করা উচিত কতটুকু করা উচিত না। তো সম্পর্কগুলো আসলে ওরকমই, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্ক আপনাকে ওই সময়টা খুব ভালো একটা সময় দিচ্ছে, সেটা যেমন আপনার আনন্দের, সেটা প্রিজার্ভ করা যেমন সেটা আনন্দের, উদযাপন করা। হ্যাঁ সেটা উদযাপন করা। আবার যখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা হয়, হয়তো কোনো কারণে বেরিয়ে আসা হয়, তো তখন সেই সম্পর্কটাকে নিয়ে আসলে নেতিবাচক চিন্তা করার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা সম্পর্ক থেকে কিছু না কিছু শেখা যায়। এবং স্টিল উই আর গুড ফ্রেন্ডস, যার সাথে সম্পর্ক ছিল। এবং সম্পর্ক কিছু দেয়। দেয়, অবশ্যই দেয়, যেটা আপনি আরও অন্য অনেক জায়গা থেকে শিখতে পারবেন না, কিংবা অনেক আবেগ অনুভূতির সাথে পরিচিত হতে পারবেন না, সেটা আপনাকে শিখিয়ে দেবে। এবং এবং অভিনেতা এক একটি সম্পর্ক পৃথিবীকে, আমার চারপাশকে নানাভাবে দেখায়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বিশেষ করে আমি যদি আমার কথা বলি, এই যেই জীবনটাতে যাপন, এই যে অভিনেতার জীবন, এখানের অনেক কিছু শেখার জায়গা, কিন্তু অনেক সম্পর্কে টানাপোড়েন দেয়। শুধু আমি বলবো না যে আসলে ব্যক্তিগত প্রেম ভালোবাসার সম্পর্ক, সেটা না, সেটা বন্ধু থেকে শুরু করে অধীনস্থ থেকে শুরু করে, বা সিনিয়র বস থেকে শুরু করে, বাবা মা ভাই বোন, কিংবা আমার বন্ধুর পরিবারের আত্মীয় স্বজন, তাদের সাথে তাদের মেলামেশা, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু শেখার উপকরণ আছে, এবং প্রত্যেকটা শেখাই কিন্তু একটা না একটা সময় গিয়ে বিভিন্ন জায়গায় কাজে লাগে। আর যে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় হয়েছিল, যে চরিত্রগুলোর মধ্যে দিয়ে আমি এসেছি, সেই চরিত্রগুলি তো এখন দেখছি, করছি, মানে হ্যাঁ। এবং অভিনয় যখন করে যেতে হয়। কাছ থেকে দেখার চরিত্রগুলো হয়, কিংবা কাছ থেকে যখন সেই আবেগ অনুভূতিগুলোকে পাওয়া হয়, তখন সেটার রিলেট করা খুব সহজ, তখন বোঝা যায় যে এটা কতটা কষ্টের, কিংবা এটা কতটা ভালো লাগার, কিংবা এই সময়ের অনুভূতিটা আসলে কতটা এক্সট্রিম পর্যায়ে যায়। বলছিলাম যে এই যে এই সময়টাতে এসে যে মনে হয় না যে এই পর্যন্ত আসতে, এই যে একটা তো হচ্ছে যে ছোট পর্দা, বড় পর্দা এবং জীবনে, সেখানে অভিনয়টা কীরকম হয়েছিল? ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত জীবন, আবার এই যে ক্যামেরার সামনের জীবন, সব কিছু মিলে আলাদা করা তো খুব মুশকিল অনেকটা, তাই না?
আমি এটাকে আবার একটু অন্যভাবে ডিসক্রাইব করবো। আমার কাছে মনে হয় যে আসলে আমরা প্রত্যেকেই যে যার জীবনে আসলে অভিনেতা প্রত্যেকেই। এবং হয় কি যে সিচুয়েশনস ভেদে এই তুষার ভাই যেমন আপনাকে নিজেকেই আপনার অফিসের জন্য আপনাকে এক রকমের কথোপকথনে থাকতে হয়, আপনি আপনার পার্টনারের সাথে একরকম, আপনার যারা সিনিয়র্স তাদের সাথে একরকম, আপনার বন্ধুদের সাথে একরকম। এবং আপনি কি মনে করেন যে আপনি সব সময় সব কথা অকপটে বলতে পারছেন সব জায়গায়? নিশ্চয়ই না। কোথাও না কিছুতে অভিনয় হয়তো একটু থাকেই। আড়াল হ্যাঁ, করে রাখতে হয় আর অনেক তো কিছু। ওটাই তো আসলে একটা অভিনয়ের অংশ। তো ওই জায়গা থেকে আসলে একদমই আলাদা করে যে একজন প্রত্যেকটা মানুষ আমরা অভিনেতা নই সেটা না। প্রত্যেকটা মানুষের জীবনে অভিনয় কিছুটা হলেও আছে। আর আমার জার্নিতে আমার কাছে বরাবরই মনে হচ্ছে যে যতগুলো মাধ্যমে আমি কাজ করেছি এখনো পর্যন্ত কিংবা করার সুযোগ হচ্ছে, সব জায়গা থেকে আমি আসলে শিখছি। এবং সেটা শুধু সিনিয়রদের কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়েছে সেটা না। আমি লাকি বলবো নিজেকে যে যাদেরকে দেখে আসলে কাজ করতে আগ্রহ বোধ করতাম তাদের সাথে স্ক্রিন শেয়ার করবার সুযোগ আমি পেয়েছিলাম। যখন সামনে দাঁড়িয়ে তাদের সাথে কাজ করেছি তাদের কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়েছে এবং তারা অনেক বেশি জানেন। আর আবার এমনও আছে যে যারা নতুন যাদের সাথে কাজ করছি তাদেরও হয়তো এমন অনেক অভিব্যক্তি কিংবা এমন অনেক সংলাপ প্রক্ষেপণ এত সুন্দর যে আমি ওখান থেকেও শিখেছি। তো আমার কাছে এটা মনে হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। আমি ইচ ডে শিখছি এবং সেটাই হয়তো অ্যাপ্লাই করছি পরবর্তীতে। আর ব্যক্তিগত জীবনে আসলে কেউই আমরা অভিনয়ের বাইরে নই, আমাদের সবারই কম বেশি অভিনয় করতে হয়। তবে আমার জীবনটা একটু সিম্পল, একটু সাধারণ, খুব বেশি জাঁকজমকপূর্ণ জীবন আমার না। এবং আমার এভাবেই ভালো লাগে। তো ডিপ্লোম্যাসিটা একটু কম আছে মনে হয়। মানে কূটনীতি কম ওইভাবে। হ্যাঁ, ওটার চাইতে আমার কাছে বিশেষ করে আরও এই সময় এসে আমার কাছে মনে হয়েছে এটা শেয়ারই করতে চাই। আমার মনে হয় যে যদি কেউ দেখে কারো কাছে যদি মনে হয় যেভাবে চিন্তা করা যেতে পারে সেটাও খারাপ কিছু না। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্ব জীবন গতি আছে এবং সেই জীবনের গতিটা তার কাজ, তার চলাফেরা, তার জীবনযাপনের উপর অনেক কিছুতে নির্ভর করে। আজকে আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করতে পারি আমি করতে পারি, সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছেন আমি আসলে ততটুকুই পাবো। আরেকজন তার মতো করে জার্নি দিচ্ছে, সেও তার মতো করে তার বেস্টটা করছে এবং ওনার জন্য সৃষ্টিকর্তা যতটুকু রেখেছেন তিনি ততটুকুই পাবেন। তাহলে আসলে তাকে নিয়ে এক রকমের কথা বলা, তাতে করে আসলে তাকে তো নামানোটা হবে না, বরং উল্টো যেটা হয় নিজেরও যে নেক আমলগুলো আমরা করি সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমার একটা কথায়, আমার একটা চিন্তায়। বরং নিজের ক্ষতি না করি, বরং অন্যের ভালো চিন্তা করি, ভালো চিন্তা না করতে পারলে খারাপ চিন্তাটা না করি। আর মুখ দিয়ে সে ধরনের শব্দ, বিশেষ করে আমি বলবো সোশ্যাল অ্যাপসগুলোতে সে ধরনের বাক্য ব্যবহার করা, এটা থেকে আমরা বিরত থাকি, তাতে করে মনে হয় নিজে ভালো থাকতে পারবো। এই সামাজিক যোগাযোগ মাধ্যম কথাটা চলে আসলো তুমি আনলে। এটা তো আসলে আমাদের সকল পেশার, শুধুমাত্র যে যারা ছবি যে কাজ করছে তারা না, অনেক বেশি কি পীড়া দিচ্ছে? আগে যেমন শুধু ছিল যে হ্যাঁ পত্রিকায় লেখা হতো সজলকে নিয়ে, আর টিভিতে তো এরকম গসিপের কিছু ছিল না, পত্রিকাগুলিতেই গসিপ নিয়ে বেশি হতো, টিভি বা বেতারে তো এটা সুযোগ নাই। কিন্তু এখন সামাজিক যোগাযোগের মধ্যে যে কেউ তোমাকে নিয়ে লিখে ফেলতে পারছে। হ্যাঁ, এই জায়গাগুলো কি তুমি খুব নাও, আমলে নাও? না, আমি খুব একটা আমলে নেই না। আমলে এই জন্য নেই না কারণ আমি ফার্স্ট অফ অল আমি খুব একটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বান্দাই না। আচ্ছা, আমার কাছে নাগরিকত্ব নাও নাই? আমি হয়তো প্রয়োজনের স্বার্থে যতটুকু ব্যবহার করতে হয় ততটুকুই ব্যবহার করি এবং পেশাগত কারণে। আমার পারিপার্শ্বিক মানুষদেরকে নিয়ে, আমার জগৎ অনেক বড় না, আমি তাদেরকে নিয়ে অনেক বেশি ভালো থাকি। এবং আমার চলন বলন ধরন এই কটা মানুষ সেন্ট্রিকই, এর বাইরেও আসলে খুব বেশি যে চাইবার পাইবার উদ্দেশ্য আছে সেটাও আমার নাই। একটু আত্মকেন্দ্রিক তুমি? আত্মকেন্দ্রিক বলবো না, আমি আসলে নিজের মতো আত্মকেন্দ্রিক হলে তো আসলে এক্সপ্রেসিভ কম হতাম। আচ্ছা। সেটা না, আমি আসলে এক্সপ্রেসিভ। আমার সাথে কিন্তু শুটিংয়ের প্রোডাকশন বয় থেকে শুরু করে লাইট, ক্যামেরা, ক্রুজ সবার সাথে একটা আলাদা সম্পর্ক আছে, আচ্ছা, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সীমানা আছে। প্রাজেক্টটা নিজে টেনে নিয়েছো আর কি, যে হ্যাঁ, কতটুকুর মধ্যে তুমি থাকবে। আমি থাকতে চাই এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ ওই গণ্ডির মধ্যে আসলে সে ভালো থাকতে পারে এবং রাজ্য জয় করা, বিশ্ব জয় করা, সেটা যদি আপনার জন্য নির্ধারিত হয়ে থাকে সেটা এমনি থেকেই ঘটবে। সেটার জন্য আসলে কিছু করে খুব কিছু করার দরকার নেই, সেটা আমি বিশ্বাস করি। তোর জোরের দরকার নেই। তোর জোরের দরকার নেই, যতটুকু যা ঘটবে সেটা এমনি ঘটবে। আর ওই যেটা বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন রকমের কমেন্ট বিচলিত এই জন্য করে না কারণ আমার কাছে মনে হয় যে যে আসলে কমেন্টটা যে মুহূর্তে করছে সেও কি আসলে ঠিক সেই সময় খুব সুস্থ অবস্থায় কিংবা খুব সুন্দর মানসিকতার ভিতর দিয়ে যাচ্ছেন। এমনও হতে পারে একটা কাজই আপনি দেখবেন সময় দেখছেন রকম লাগছে আপনার কাছে। আপনার যখন শরীর খারাপ আপনার কাছে ওই কাজটা দেখবেন মনে হবে বিরক্তিকর
একটা গানই আপনি দেখবেন যে যখন আপনার মন খারাপ তখন একটা সেই গান ভালো লাগে যে গানটার সাথে হয়তো একটা মেলোডি কিংবা না, তা তো বটেই। বাক্যের একটা জায়গা সময়ের মিলে একটা আছে। প্রভাব তো আমাদের উপর তো থাকে। আমি ধরেই নেই যে আসলে যে এক একজন এক এক স্টেট অফ মাইন্ড থেকে এক এক রকমের কমেন্ট করতেই পারে, কিন্তু বুদ্ধিমান হলে বুদ্ধিমান মানুষ ওই মানুষটাই যিনি কিনা কাউকে যদি গাইড করতে চায় তাকে ইন পার্সনই গাইড করতে পারে। সেটার জন্য আসলে অনেক মাধ্যমের প্রয়োজন পড়ে না, কিংবা একটা মাধ্যমে কাউকে কিছু বলে নিজে কখনো বড় হওয়া যায় না। এটা আমার মনে হয় খুব সাধারণ হ্যাঁ, এবং তুমি যে চিন্তা। বলছিলে যে আসলে এই যে এই বিরতির পর আসলে আগের মতো আর কাজ করব কিনা, কাজ করার হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি। আমার আমার কাছে এই বোধটি কেন তৈরি হচ্ছে? এটার বোধটা না, এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে সবাই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্বার্থের জন্য দৌড়াচ্ছি প্রতি মুহূর্তে, কিন্তু লাইফ আসলে অনেক সিম্পল। এই যে এই সময়টা যে পার করলাম, পার করার সময় একটা জিনিস বুঝলাম তুষার ভাই, যে আসলে জীবনে অনেক কিছুর প্রয়োজন নাই। আজকে এই যে প্রায় 3 মাস 3.5 মাস ধরে বাসায়, খুব কি খারাপ আছি? আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে সুস্থ হয়ে বেঁচে আছি, মাথার উপর ছাদ আছে, পরিবার পরিজন ভালো আছে, এটা তো আসলে অনেক। আর খাবারের জন্য খুব বেশি বিলাসী খাবারের প্রয়োজন নাই, বরং ঘরে তৈরি মায়ের হাতের রান্না, বোনের হাতের রান্না কিংবা নিজে টুকটাক রান্না করা, সেটাও কিন্তু সুস্বাদু হয়। অনেক ধুলো জমে গিয়েছে যেগুলো আসলে দরকার নেই, দরকার ছেড়ে নাই। ফেলাই ভালো। হ্যাঁ, এবং ওই জীবন, ওই জীবন একটা বিষয় যাপনের মানে হ্যাঁ, মানে এই জিনিসটা ভাবতে শিখিয়ে, মানে আমাদেরকে ভাবতে শিখেছে যে আমরা অনেক কম নিয়েও সুন্দরভাবে সুন্দরভাবে বেঁচে বেঁচে থাকতে পারি। থাকতে পারি, এবং সেটাতেও অনেক সুন্দরভাবে থাকা যায়, এবং তাতে করে আপনার খরচটাও কম, আপনি সেই মানুষগুলোকে সময় দিতে পারবেন যে মানুষগুলো আপনার কাছে। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলে কাজ কাজ যদি করার তাগিদটা হয় যে আসলে পছন্দ, হ্যাঁ, তাহলে আসলে পছন্দের কিছু কাজই হয়তো করব, আর যে কাজটা পছন্দ না, শুধু পেশার তাগিদে সেই কাজটা করব না। এই যে সুন্দর, তা এই সুন্দরের সঙ্গে তো বাংলাদেশও জড়িত। সেটা তোমার কাছে সেই দৃশ্যপটটা কিরকম? সুন্দর অসুন্দরের ডেফিনেশন নাই আমার কাছে। বাংলাদেশ মানেই হচ্ছে ভালোবাসা আমার নিজের, মানে এটা একটা অন্য রকমের অনুভূতি, এটা আসলে কোনো বাক্য দিয়ে আসলে বোঝানো যাবে না। আর যদি সুন্দর অসুন্দরের কথা বলি, আম, আমার কাছে মনে হয়েছে যে আল্লাহর রহমতে হয়তো অনেক দেশ দেখার সুযোগ হয়েছে, অনেক দেশে যাবার সুযোগ হয়েছে, কিন্তু কখনো আমার কোথাও থাকতে ইচ্ছে করেনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে এখানেই থাকতে চাই, যে কটা দিন বেঁচে থাকি। এটার একটাই রিজন যে এখানের যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস নেবার যে আনন্দ, সেটা আমার মনে হয় আর কোথাও নাই। সেটা একটা যদি কুঁড়ে ঘরও হয়, সেটা যদি একটা 3 তলার বিল্ডিংও হয়, কিংবা আকাশচুম্বী দালান হয়, কিংবা এটা আমাদের সমুদ্র সৈকত, যেখানেই হয়, যে কোনো অংশে পড়ে থাকাটাই অনেক বড় বিষয়।